গীতার কাছে ক্ষমা চেয়ে গীতা আর স্বস্তিককে এক করল গিনি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় প্রলয় তো পুরোটা ভেবেই অবাক হয়ে যায় যে অগ্নিজিৎ মুখার্জি, সাত্বিক, স্বস্তিক সবাই সবটা জানতো। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিরে প্রলয়, এবার আর কিছু বলবি না? তখনই গীতা বলে সাত্বিককে, আমাকে যদি আমার জামাইবাবু সাহায্য না করতো তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না। শুরু থেকে শেষ পর্যন্ত উনি সবটা নজর করেছিলেন, এমনকি উনি ওনার ক্যামেরায় সবটা করেছিলেন। যদি উনি না করতো তাহলে আমার কাছে সত্যি কথা বলতে গেলে কোনো প্রমাণই থাকতো না। এরপরেই সাত্বিক তখন বলে, না না গীতা, ঠিক আছে, তোমাকে আর এসব নিয়ে বলতে হবে না। যা অন্যায় হয়েছে তোমার সাথে, আমি সত্যিই ভাবতে পারছিলাম না যে মানুষ কি করে এতটা খারাপ কেউ করতে পারে কিছু। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, যাক বাবা, যা শেষ ভালো তার সব ভালো। আমি তো অনেক খুশি হয়েছি। ঠাকুরমশাই কোথায় গেল? ঠাকুরমশাই, এবারে আপনি পুরো বিয়েটা আরেকবার করে দিন তো। এরপরে এই স্বস্তিককে বলে গীতাকে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য। এদিকে কাভিয়ার অবস্থাও অনেক বেশি খারাপ। কাভিয়া আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। আর অন্যদিকে দেখা যায় যে গীতা তখন সাত্বিককে বলে, জামাইবাবু, আপনি তো খুব ভালো মতনই জানেন দিদি আপনার আর আমার সম্পর্কটা নিয়ে খুবই চিন্তিত। আর দিদি, তোকে একটা কথা বলি, সাত্বিক মুখার্জি শুধুই আমার জামাইবাবু, এছাড়া ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোকে আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি, দয়া করে এই সম্পর্কটাকে আর জটিলতায় ভরাস না, কারণ আমার আর একদমই ভালো লাগছে না। এর মধ্যেই গীতা তখন বলে, জামাইবাবু, আর লেট করে কি হবে, নিন এবারে সবার সামনেই আমার দিদির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন তো। অনেক তো হয়েছে, আর কোনো কনফিউশন না। তখনই সাত্বিক সবার সামনেই গিনির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। আর এটা দেখার পরে সবারই খুব ভালো লাগে। তখনই প্রলয় বলে, তোরা সবাই এইরকম একটা প্ল্যান করলি অথচ আমাকে বললি না। এটা কি তোরা ঠিক করলি? হ্যাঁ বলতো, তোরা কি এটা ঠিক করলি? একদমই কিন্তু ঠিক করিসনি। তার মধ্যেই মনে মনে একটা কথাই গীতা ভাবছিল, সব কিছু ঠিক হয়ে গেছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এর মধ্যেই গীতাকে ডাকতে শুরু করে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জি। এসে গেছে গিনি আর গীতা দুজনই। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই রে, আমার তো একটা ভুল হয়ে গেছে। এবার কোন বৌমা আসবে সেটা তো আমি বলিনি, আমি তো বৌমা বৌমা বলেই ডাকছিলাম। তখনই গিনিকে বলে, তোমার নাম আজকে থেকে বড় বৌমা, আর ছোট বৌমা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। গীতা তখন বলে, কি হয়েছে বাবা? অগ্নিজিৎ মুখার্জি বলছে, শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। এই উপহারটা আগে ধরো। সুন্দর দেখে একটা চেন নিয়ে এসেছে। আর বলে, কিছু বছর আগে আর কি স্বস্তিকের সাথে একটা মেয়ের সম্বন্ধ করা হয়েছিল। তারপর যদিও সেই সম্বন্ধটা টেকেনি, তোমার সাথেই তো ওর বিয়ে হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই মেয়েটা বড্ড একা হয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মাকে হারিয়ে ফেলেছে। ও এখন নাচ নিয়েই থাকে, চোখে সেভাবে দেখতেও পায় না। তো ও তোমাদেরকে স্পেশালি ইনভাইট করেছে, তোমাকে আর স্বস্তিককে। আমি চাই তোমরা দুজন যাতে ওখানে যাও। গীতা এটা শোনার পর বলে, কি বলছেন কি বাবা, ওখানে আমি গিয়ে কি করব? গিনি তখন বলে, বাবা, এখানে আমার বোন কেন যাবে? এখানে যেতে হবে না ওর। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি জানি তোমাদের হয়তো এটা একটু অস্বস্তিকর লাগছে, কিন্তু বিশ্বাস করো, আমি বলছি মেয়েটা খুব ভালো। আসলে ও মন থেকে তোমাদেরকে ইনভাইট করেছে। তোমরা যদি না যাও ওর তো খারাপ লাগবে, তাই না? সেজন্যই বলছিলাম আর কি, একটু অন্তত বোঝার চেষ্টা করো। তার মধ্যেই গীতা বলে, কিন্তু আমি কি যাব? স্বস্তিক বলে, গীতা, আমি তো আগেই কনফার্ম করেছি যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমিই হলে আমার স্ত্রী, আমার ভালোবাসা। আমি অন্য কখনো আর কাউকে এতটা ভালোবাসতে পারবো না, আর ভালোবাসবও না। প্রলয় তখন বলে, গীতা, দাদা যখন এতবার করে বলছে, আমার মনে হয় তোমার এখানে যাওয়া উচিত, তোমার যদি কোনো অসুবিধা না থাকে। তার মধ্যেই গীতা বুঝতে পারছে না কি করবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে তোমরা যাও না, কিচ্ছু হবে না। এরপর অগ্নিজিৎ মুখার্জি এক কাপ কফি চায়। গিনি তখন গীতাকে বুঝতে পারে যে গীতার খারাপ লাগছে, তাই বারবার করে গীতাকে আশ্বাস দেয় আর বলে, সব ঠিক হয়ে যাবে, তুই এটাকে নিয়ে একদমই ভাবিস না। যত বেশি ভাববি তত বেশি খারাপ লাগবে। তার থেকে তুই এটা বোঝার চেষ্টা কর যে তুই অগ্নিজিৎ মুখার্জির কথা রাখতেই শুধু যাবি। সত্যি কথা বলতে স্বস্তিকও বুঝতে পারে, কিন্তু বারবার একটা কনফার্মেশন দেয় যে আমি যখন আছি তখন তোমার আর কোনো চিন্তা নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি।